আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি তো একটু আগেই ব্রেকফাস্ট করলাম সবার সাথে, আবার কেন করব? শাহনাজ বেগম মনে মনে নিজেকে বকা দিল। শান চিন্তিত হয়ে বলে, মা কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? শাহনাজ বেগম মাথা নেড়ে বলে, না না, আমি ঠিক আছি। আমি বলতে এসেছি যে থানায় আজকে আর যেতে হবে না। তুমি তো থানার সিনিয়র অফিসার, একদিন না গেলে কিচ্ছু হবে না। শান শব্দহীনভাবে হাসল। হাসতে হাসতে বলে, কি যে বলো মা, আমি সিনিয়র অফিসার দেখেই তো আমাকে সবসময় যেতে হবে। পুরো থানার দায়িত্ব আমার কাঁধেই। একদিন ইমন সামলে নেবে ঠিকই, কিন্তু সবাই তো সিনিয়রকেই ফলো করবে। যারা আমার আন্ডারে কাজ করছে তারা আমাকে অনুসরণ করবে। শাহনাজ বেগম দুঃখী দুঃখী স্বরে বলে, হ্যাঁ বুঝেছি। আমি আরো ভেবেছিলাম সোহাটাকে গিয়ে দেখে আসবো, কেমন আছে মেয়েটা। কিন্তু তোর যখন এত কাজ, আমি একাই না হয় চলে যাব, না হলে নীলা তো আছেই। শান আর চোখে মায়ের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে মিনমিন স্বরে বলল, না, একা যাবে কেন? তুমি যখন এত আশা নিয়ে এসেছো তখন আমিই নিয়ে যাব তোমাকে। তুমি রেডি হও গিয়ে, আমি চেঞ্জ করে আসছি। শাহনাজ বেগম শানকে আটকে বলে, না না থাক, যখন ইউনিফর্ম পরে ফেলেছিস তখন আজ থানায় চলে যা, আগামীকাল না হয় যাব। শান বোকার মতো তাকিয়ে বলল, এই তো এখনই বললে এখন যাবে, তাই থানায় না যেতে, আর এখন বলছো কালকে যাবে। শাহনাজ বেগম হেসে বলল, আসলে তোকে তৈরি হতে দেখে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা সাবধানে যাস থানায়। শাহনাজ বেগম শানের রুম থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। শান শাহনাজ বেগমের মতিগতি কিছুই বুঝল না, তবে মুচকি একটা হাসি দিল। সোহার জন্য 2 দিন ধরে মনটা ব্যাকুল হয়েছিল। বলেছিল সোহার খোঁজ নেবে, কিন্তু সেই রেস্টুরেন্টের লোকটাকে হন্যে হয়ে খুঁজছে শান। মনে মনে পণ করেছিল লোকটাকে খুঁজে বের করে আগে শাস্তি দেবে, তারপর সোহার খোঁজ খবর নেবে। কিন্তু শাহনাজ বেগম যখন যাচ্ছে তখন আর সোহাকে দেখা লোকটা সামলাতে পারল না। 2 দিন পর আজ শানের মনটাও কিছুটা ভালো হয়ে গেল। তৈরি হয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সোহা যতটুকু পারছে তার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে। ইতিও হেল্প করছে তাকে। সোহা আজ বায়না ধরেছে বাড়ির ছাদে যাবে। ঘরে বসে বসে বিরক্ত হয়ে গিয়েছে সোহা। যেই মেয়ে একটু শান্ত হয়ে বসতে চায় না, সে যে এই 2 দিন 3 দিন ধরে ঘরে বসে কাটাচ্ছে, এটাই অনেক কিছু সবার কাছে। ইতির সাহায্যে ধীরে ধীরে ছাদে এসে পৌঁছয়। ছাদে পা রেখেই মুচকি হেসে বড় একটা নিঃশ্বাস ফেলল। কতদিন পর তার প্রাণপ্রিয় ছাদে এসেছে। সোহা ধীরে ধীরে ছাদ জুড়ে হাঁটতে থাকে আর তার প্রিয় ফুল গাছগুলো ছুঁয়ে দিতে থাকে। ইতি বিরক্তির সঙ্গে বলে, তোকে না সিঁড়ি থেকে ফেলে দিতে ইচ্ছে করছে আমার। অসভ্য বেয়াদব একটা। এত ঘুরোঘুরির কি আছে? এখন যদি পেটের সেলাইয়ে টান পড়ে ব্যথা পাস তাহলে দেখবি তোকে কি করি। সোহা মিটমিট করে হাসতে হাসতে বলে, ইমন ভাই কি ফোন ধরছে না নাকি? তার রাগ আমার উপর ছাড়ছিস কেন তুই? ভাইয়া পুলিশ অফিসার, তার তো কাজ আছে নাকি? এখনই এত রেগে থাকলে বিয়ের পর তো তোদের সংসার নিয়ে টানাটানি চলবে দেখছি। ইতি মুখ কালো করে বলে, ছাড় তোর সংসার। এখনো বিয়ের প্রস্তাব পাঠালো না বাড়িতে, আবার সংসার? কয়েক মাসের মধ্যে যদি বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না যায় না, তাহলে দেখবি আমি নিজেই অন্য কাউকে ধরে বিয়ে করে ফেলবো। সোহা ফিকফিক করে হেসে বলে, আর ভাইয়া তোকে তোর বাসর থেকে তুলে এনে নিজেই বাসর করে ফেলবে, তাই না? ইতি সোহার পিঠে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল, কিন্তু সোহা থামল না। সোহা ইতি আর ইমনকে নিয়ে মজা করতে থাকে। সন্ধ্যা হয়ে আসতেই সোহাকে নিয়ে নিচে এসে পড়ল। ড্রয়িং রুমে গিয়ে বসে। সোহাকে দেখেই রিয়ানা রহমান চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ পর সিমি ফোলা ফোলা চোখ মুখ নিয়ে এসে হাজির হলো। সোহা সিমিকে রাগানোর জন্য বলে, কি রে আপু, আমার ভাইয়া কি তোর সাথে ব্রেকআপ করেছে নাকি? কেটে কেটে দেখছি চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। সিমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সোহার দিকে। মনে মনে একটাই কথা ঘুরতে থাকে সোহাকে নিয়ে। এত কথা বলে কিভাবে মেয়েটা?
একটু চুপ থাকতে পারে না? সোহার আবোল তাবোল কথাই কান দিল না আজ। অনেক শান্তির ঘুম দিয়ে এসেছে। ঝগড়া করে মেজাজ বিগড়ানোর কোনো ইচ্ছে হলো না সিমির। রিয়ানা বেগম শশীকে দিয়ে সিমি আর ইতির জন্য চা আর সোহার জন্য গরম গরম দুধ পাঠালো। সেসব দেখেই সিমি আর ইতির মুখে বিশ্বজয়ের শয়তানি হাসি, আর সোহা মুখ কালো করে রাখে। তাকে এখন এই দুধ খেতে হবে। মনে মনে মারাত্মক রকমের কান্না পেল, কিন্তু কাঁদল না সোহা। দিন খারাপ গেলে আরও অনেক কিছুর মুখোমুখি হতে হয়, এটা তো কিছুই না। এসব ভেবে নিজের মনকে শান্ত করে নিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও দুজনকে দেখিয়ে দেখিয়ে মজা করে দুধটা খেয়ে নিল। ইতি আর সিমি মুখ টিপে হাসল সোহাকে দেখে। দুজনও সোহাকে দেখিয়ে দেখিয়ে শব্দ করে চা করে খেতে লাগলো। সোহা রেগে ধূপধাপ পায়ে নিচের রুমে চলে গেল। ইতি ব্যস্ত হয়ে বলে, আরে আসতে যা। সোহা কি শোনে কারো কথা? নিজের মতো করে চলে আসে রুমে। এসেই পেটের ডান সাইড ধরে বসে থাকে মুখ ফুলিয়ে। রাগ দেখিয়ে আসতে গিয়ে এখন ব্যথা করছে তার। আজ শাহনাজ বেগমের সাথে শান সোহাদের বাড়িতে এসেছে। সাথে নীলা, নাইসা, নাইমা, সালমাও এসেছে। বলতে গেলে আজ তাদের বাড়ির সবাই আসছে সোহাকে দেখতে। বাকিরা দুপুরের পর আসবে। সিমি, শশী, রিয়ানা রহমান তাদের আপ্যায়নে ব্যস্ত। শান অধীর আগ্রহে বসে আছে সোহাকে এক পলক দেখার জন্য। আসার পর থেকে তার মনটা ছটফট করছে, কিন্তু নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছে। শাহনাজ বেগম সিমিকে বলল সোহার রুমে নিয়ে যেতে। সিমি সবাইকে সোহার রুমে নিয়ে যায়। সোহার রুমে আসতেই সবার চোখ কপালে উঠে গেল। সোহা এক বক্স টিস্যু নিয়ে বসেছে, কাঁদছে আর টিস্যু দিয়ে চোখ মুছে রুমে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। ইতি সোহাকে বকেই যাচ্ছে। টিস্যু দিয়ে পুরো রুমের 12টা বাজিয়ে রেখেছে। সিমি গিয়ে সোহাকে এক ধমক দিল। সোহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কেউ কিছু বুঝছে না কেন কাঁদছে বেচারি। এদিকে মনে মনে শানের অবস্থা বেহাল। সোহাকে কাঁদতে দেখে তার একদমই ভালো লাগছে না। কেউ না থাকলে ধমক দিয়ে থামিয়ে দিতে পারত, কিন্তু সবার সামনে করতে পারবে না। শান মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। সিমি ভ্রু কুঁচকে বলল, তুই কাঁদছিস কেন, বলবি তো নাকি? কেঁদে কেঁদে টিস্যু নষ্ট করছিস কেন তুই? শাহনাজ বেগম এগিয়ে এসে সোহাকে বুকে জড়িয়ে নিল। সোহা আরো আহ্লাদী হয়ে কাঁদতে থাকে। শাহনাজ বেগম সিমিকে বলল, আরে বৌমা বকছো কেন? আমি দেখছি ওকে, তুমি বসো গিয়ে। ইতি সবাইকে বসতে বলে। শাহনাজ বেগম সোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছিস মা? কাঁদছিস কেন? সোহা নাক টেনে টেনে বলে, ভালো নেই একদম, তোমায় কত মিস করেছি জানো। নাইসা দৌড়ে সোহার কাছে এসে বসলো। সোহা নাইসাকে জড়িয়ে ধরে চুমু খেলো। নাইসা মন খারাপ করে বলল, আমাদের বাড়িতে যাওনি কেন মিষ্টি পাখি? সোহা ঠোঁট উল্টে বলল, আমি তো অসুস্থ তাই। তবে তুমি আজকে থেকে আমার সাথে থাকবে, ঠিক আছে? নাইসা খুশি হয়ে হ্যাঁ বলে। এর মাঝে টমি এসে উপস্থিত হয়। শান টমিকে দেখেই মুখ কুঁচকে নিল। নাইসা টমিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নীলা এগিয়ে এসে সোহার পাশে বসে বলল, কাঁদছিলে কেন গো সোহা? সোহা মুখ ফুলিয়ে বলে, তোমরা আসবে আর আমাকে জানাওনি? একটু আগে মাত্র জানিয়ে গেল। আগে জানলে আমি একটু সেজেগুজে তৈরি হয়ে থাকতাম। সোহার কথা শুনে সবাই হেসে দেয়। শানের ইচ্ছে করল ঠাস করে গিয়ে সোহার গালে থাপ্পড় বসিয়ে দিতে। এত ছোট একটা বিষয় নিয়ে এত কান্নাকাটি! শানের মাথা গরম হয়ে গেল। তামিম এগিয়ে এসে বলে, তুমি তো এমনিই অনেক সুন্দর, আর সাজগোজের কি প্রয়োজন? সোহা তামিমকে এনে নিজের পাশে বসিয়ে দিল। ইতি তামিমকে দেখে ভাবতে ভাবতে বলে, আচ্ছা, তোমাকে তো আমি দেখেছিলাম আপুর বিয়েতে। শুনলাম তুমিই নাকি সোহার উপর ক্রাশ খেয়েছো। তামিম ছেলেটা লজ্জায় মাথা নিচু করে নিল ইতির কথায়। এভাবে সবার সামনে না বললেও পারত। এখন সবাই যদি তাকে নিয়ে মজা করে। শাহনাজ বেগম নীলা শব্দ করে হেসে দিল। শান গম্ভীর হয়ে বসে থাকে।
সবাই গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। কথা বলতে বলতে এক সময় সোহার শানের দিকে চোখ পড়ল। এতক্ষণে শানকে একবারও খেয়াল করেনি সোহা। সোহার সেদিনের কথা মনে পড়ে যায়। শানের স্পর্শের কথা এখনো ভুলতে পারেনি। সোহা হঠাৎ তামিমের হাত ধরল, কিন্তু ভ্রু কুঁচকে হাত ছেড়ে দিল। আর চোখে শানের দিকে তাকিয়ে ভাবতে লাগে, কোথায়? তামিমকে ছুলে তো সেদিনের মতো লাগলো না। তাহলে উনি হাত ছোঁয়ার পর সেদিন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছিল? নীলা সোহাকে অন্যমনস্ক দেখে আলতো করে ধাক্কা দিয়ে বলে, কি গো, কোথায় হারিয়ে গেলে? সোহার হুঁশ আসতেই আলতো হেসে বলে, তোমরা আমার সাথে থাকলে আমি আবার কোথায় হারিয়ে যাব? ইতি সোহাকে ধাক্কা দিয়ে বলে, কে কখন কোথায় হারিয়ে যায় বলা তো আর যায় না। সোহা ভেঙচি দিয়ে বলল, এসব কথা তোর জন্যই খাটে, আমার জন্য না। নীলা হাসতে হাসতে বলে ওঠে, যখন যার সময় হবে সেই হারিয়ে যাবে, তখন আর কেউ তাকে হাজার খুঁজলেও খুঁজে পাবে না। তাই সময় থাকতেই প্রিয় মানুষটাকে নিজের করে নিতে হয়। সবাই কথাটা শুনে হেসে উড়িয়ে দিলেও শান পারল না। কথাটা শুনে শানের টনক নড়ে ওঠে। শাহনাজ বেগম চুপ করে বসে রয়েছে। বাচ্চা মেয়েদের সাথে এসব নিয়ে হাসাহাসি করলে দেখতে নিশ্চয়ই বেমানান লাগবে, তাই চুপ করেই ছিল। এবার মুখ ফুটে বলল, সোহার টেস্ট কবে দিচ্ছিস? কথাটা শ্রবণ হতেই সোহা মুখ কালো করে নিল। চোখ মুখ শুকিয়ে বলে, আর টেস্ট কয়েকদিন পরেই তো টেস্ট দিতে হবে। সব প্রিপারেশন নিলেও কি? ঈশান ভাইয়াই তো বেড রেস্টে থাকতে বলেছে। টেস্ট দিতে পারবো কিনা সেটাই ভাবছি। শাহনাজ বেগম আর চোখে শানের দিকে তাকালো। শান চুপ করেই গম্ভীর হয়ে বসে রয়েছে। শাহনাজ বেগম সোহার গালে হাত রেখে বলে, তুই প্রিপারেশন নে ভালো করে। ঈশানের সাথে আমি কথা বলে দেখব। আচ্ছা তোরা গল্প কর, আমি বাইরে যাচ্ছি। শাহনাজ বেগম উঠে বেরিয়ে গেল। সিমি শাহনাজ বেগমের সাথে চলে গেল। বাকিরা বসে গল্প করতে থাকে। আর শান বিরক্ত হতে থাকলো এখানে বসে বসে। সবার সামনে যে সোহার সাথে কথা বলবে বা সোহাকে দেখবে সেই উপায়ও নেই। শান হাজারো বিরক্তি উঠে বেরিয়ে গেল রুম থেকে। অনেকক্ষণ পর একে একে সবাই উপর থেকে নিচে নেমে আসে। শান বারবার তাকিয়েও সোহাকে দেখতে পেল না। শাহনাজ বেগম শানের কাহিনী খেয়াল করলো। তিনি নীলাকে জিজ্ঞেস করলো, সোহা কোথায় নীলা? নীলা শাহনাজ বেগমের পাশে বসে বলল, সোহা কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে, ঘুম যেন না ভাঙে তাই চলে আসলাম। শাহনাজ বেগম বাহবা দিয়ে বলল, খুব ভালো করেছো। কিন্তু নাইসা কোথায়? তামিম বলল, নাইসাকে দেখেছি আপুর রুমের পাশের রুমে চলে গিয়েছে। এতে উঠে কিছু বলার আগেই শান বলে উঠল, ভাবির রুমে গিয়েছে হয়তো, আমি নিয়ে আসছি। নীলা বলল গিয়ে নিয়ে আসতে। শান হাঁটতে হাঁটতে উপরে চলে গেল। সোহার রুমে ঢুকে দেখে সোহা ব্ল্যাঙ্কেটের নিচে পা পাশে ঘুমিয়ে আছে। শান ধীর পায়ে সোহার পাশে গিয়ে দাঁড়ালো। সোহাকে ঘুমন্ত অবস্থায় দেখতে একদম মায়াবিনীর মতো লাগছে। শানের ইচ্ছে করলো তার মায়াবিনীকে একটু ছুঁয়ে দিক, কিন্তু নিজের ইচ্ছে দমিয়ে রাখে নিজের মাঝেই। কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে দেখলো সোহার ঘুমন্ত মুখশ্রীতে কিছু ছোট ছোট উড়ন্ত চুল এসে বসেছে। শান ভ্রু কিঞ্চিত কুঁচকে নিল। পেটে হাত রেখে কিছুটা ঝুঁকে আঙ্গুলের আলতো ছোঁয়ায় সরিয়ে দিল চুলগুলো। সোহা ঘুমের মাঝে কেঁপে উঠল। শান সাথে সাথে সোজা হয়ে যায়। চলে আসতে নিলেই হাতে টান পড়ল শানের। শান তাকিয়ে দেখে সোহা এক আঙ্গুল দিয়ে শানের ঘড়িতে হাত পিছিয়ে রেখেছে। শান অবাক হলো এটা দেখে। শান খেয়ালই করেনি সোহা কখন ধরেছে। শান হাত ছাড়িয়ে নিতেই সোহা ঘুমের মাঝে বলে ওঠে, আমাকে চুরি করতে এসছে আম্মু। শান কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা ঘুমের মাঝে আবোল তাবোল বকছে, আমার মাকেও ডাকছে। শান সোহার হাত ছাড়িয়ে নিল। মুচকি হেসে ঝুঁকে সোহার কপালে চুমু দিয়ে বলল, চুরি করেছ তুমি? আমার মন চুরি করে বসে আছো, অথচ নিজেই জানো না। শান মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। শাহনাজ বেগম চোরের মতো নিচে নেমে এলো। নীলা শাহনাজ বেগমকে দেখে বলল, মা, কোথায় গিয়েছিলেন? আন্টি খুঁজছিল আপনাকে।
শাহনাজ বেগম জোরে জোরে নিঃশ্বাস নিল। শানের কিছুক্ষণ পরই সবার চোখের আড়ালে উপরে গিয়েছিল। সালমার সব ধারণা যে ক্ষণে ক্ষণে ঠিক সেটা বুঝে গেল। মনে মনে খুশির বন্যা বইতে থাকে। এর মাঝে নীলা আবারও ডেকে উঠতেই শাহনাজ বেগম খুশিতে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কত বড় একটা খবর। নীলা ভাবতে থাকে শাহনাজ বেগম কিসের খুশির কথা বলছে, কিন্তু অনেক ভেবে কোনো খুশির খবর আছে বলে মনে করতে পারল না। ভাবা বন্ধ করে গল্প গুজবে মেতে ওঠে। শান নাইসাকে নিয়ে নিচে নেমে আসে। দুপুর হয়ে আসতেই বাড়ি ভর্তি হয়ে গেল। ইমতিয়াজ রহমানও চলে আসে। এরপর মুশফিক চৌধুরী, ঈশান, স্বামীর সবাই চলে আসলো। দুপুরের রমরমা পরিবেশ বাড়িতে। ইতি গিয়ে সোহাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে আসে। সবাই সোহাকে নিয়েই ব্যস্ত হয়ে থাকে। দুপুরের খাবারও হাসি মজার মাঝে শেষ করলো। শান চুপচাপ থাকলেও এই পরিবেশটাই সবার সাথে মেতে ওঠে। খাওয়া দাওয়া শেষ হতেই সবার শলা পরামর্শ শুরু হয়। কথা হতে হতে শাহনাজ বেগম বলল, ঈশান, সোহার তো কয়েকদিন পর টেস্ট, তখন কিভাবে কি হবে? সবাই বেশ চিন্তায় পড়ে যায়। ঈশান কঠোর গলায় বলল, আরে এই অবস্থায় বাইরে কোথাও যাওয়া ঠিক নয়। মুশফিক চৌধুরী গম্ভীর হয়ে বলল, একদিনের জন্য জার্নি করলে বেশি কিছু হবে না। ঈশান তার স্বর খাদে নামিয়ে নিয়ে বলল, বাবা, সোহার বেড রেস্ট চলছে, সেখানে ছোট জার্নিও রিস্ক হতে পারে। ইমতিয়াজ রহমান শান্তভাবেই বলল, চিন্তা করবে না আপনারা, টেস্ট দিতে হবে না এখন, আগে সুস্থ হোক তারপরে সব দেখা যাবে। শাহনাজ বেগম আগ বাড়িয়ে বলল, তা বললে কি করে হয় ভাইজান? মেয়েটার ভবিষ্যতের ব্যাপার। আরো অন্যান্য সুযোগ থাকলেও সোহা চাইছে যখন ওর পছন্দের ভার্সিটিতে পড়তে, তখন এটা চেষ্টা করা উচিত। আপনাদের আপত্তি না থাকলে শান না হয় সোহাকে অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে যাবে। মাঝপথে স্বামীর বলল, শান কেন? আমিও নিয়ে যেতে পারবো। বাবা, আপনি না হয় অনুমতি দিতেই দিন। শাহনাজ বেগম স্বামীরকে চোখ রাঙানি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, না, তোর বাবা বলেছে তাদের নাকি আবার কোনো ডিল এসেছে। তুই তোর কাজ কর, শানের সেদিন তো থানা বন্ধ থাকবে, তাই শানই না হয় যাবে। স্বামীর বোকার মতো তাকিয়ে থাকে। অফিসে নতুন ডিল কবে আসলো? স্বামীর মুশফিক চৌধুরীর পানে তাকালো। তিনি নিচেও ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। দুজনের কেউই শাহনাজ বেগমের কাজকর্ম কিছুই বুঝে উঠতে পারল না। ইশারায় কথা বলে ঠিক করলো বাড়িতে গিয়ে এটা নিয়ে কথা বলবে। ইমতিয়াজ রহমান ভেবে বলে, ঠিক আছে, এত করে বলছেন তাহলে শানই নিয়ে যাবে। ভার্সিটির কথা রেখে এবার সবাই অন্য কথায় মন দিল। বাড়িতে ঢুকে একে একে সবাই সোফায় গা এলিয়ে বসে। সালমা নিঃশ্বাস ফেলে বলে, আমি ঠান্ডা পানি নিয়ে আসতেছি। নীলাও সালমার সাথে চলে গেল। শান ঘাড় বাঁকাতে বাঁকাতে উপরে চলে গেল। স্বামীর শাহনাজ বেগমকে বলল, মা, আমাদের অফিসে নতুন ডিল এসেছে। কবে? আমরাই তো জানি না। ঈশান ভ্রু কুঁচকে বলে, ডিল না, আসলে কি মা না জেনেই বলেছে? স্বামীরকে বলতে না দিয়ে মুশফিক চৌধুরী বলল, সেটাই তোর মাকে জিজ্ঞেস কর। আমাদের অফিসের খবর আমরা জানি না, আর উনি জেনে গেল। 2 দিন আগে তো ডিল পেলাম, এখন আবার কেন ডিলের কাজ? শাহনাজ বেগম আমতা আমতা করে বলে, এমনি বলেছি। যাই হোক, ডিল না আসলেও এসে পড়বে, চিন্তা করো না তো কেউ। আর আমার ডিল আমাকে বুঝতে দাও। বাবা ছেলে 3 জনেই সন্দেহী দৃষ্টিতে তাকায়। শাহনাজ বেগম ঠোক গিলে নাইসাকে কোলে তুলে নিচের রুমে চলে গেল। কয়েকদিন দেখতে দেখতেই কেটে গেল। আজ সোহা আর ইতি অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছে। ইতি তার দরকারি জিনিসপত্র আনতে নিচের বাড়িতে গিয়েছে। ইতি সেখানে গিয়েই দেখা করবে বলেছে। সোহা কিছুটা সুস্থ বলতে গেলে একা একা মোটামুটি হাঁটাচলা করতে পারে। আগে ব্যথায় সেটা করাও কিছুটা অসম্ভব ছিল। শান যখন তখন চলে আসবে, তাই ধীরে ধীরে তৈরি হয়ে নিচ্ছে সোহা। সিমি হেল্প করছে তাকে। এদিকে শান ঘুম থেকে উঠে হন্তদন্ত করে কোনো রকমে খেয়ে তৈরি হয়ে নিয়েছে। আজ ছুটির দিন, তার
তাই কাল রাতে থানা থেকে দেরি করেই ফিরেছে। প্রত্যেক সপ্তাহেই এমন হয়, কিন্তু আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তারও কারণ রয়েছে। কারণটা হলো সোহার সাথে থাকতে পারবে, তাই খুব খুশি ছিল। খুশির জন্য রাতে ভালো ঘুম হয়নি। ভোরের দিকেই চোখ লেগে এসেছিল, তাই দেরি হয়ে গিয়েছে। শান পরিপাটিভাবে তৈরি হয়ে নিচে নামলো। শাহানাজ বেগম ছেলের জন্যই বসে বসে অপেক্ষা করছিল। শানকে নামতে দেখে কাছে এগিয়ে গেল, বাহুতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেয়ারফুল ভাবে ড্রাইভ করে সোহাকে ভালো করে নিয়ে যাবি। আর হ্যাঁ, মেয়েটার উপর শুধু শুধু রাগ দেখাবি না, একদম বুঝিয়ে কথা বলবি, আর না শুনলে একটু বকা দিস। শান আলতো হেসে বলে, আমি কি বাচ্চা মা? আমি জানি কখন কি করতে হয়। আমি ঠিকভাবে নিয়ে যাব আর নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। শাহানাজ বেগম হেসে বলে, আমার ছেলেদের উপর আমার ভরসা আছে। মেয়েটা এখনো অসুস্থ, চিন্তা তো হবেই। ঠিক বেরিয়ে পড় এখনই, না হলে দেরি হয়ে যাবে। শান মাথা নেড়ে মাকে চড়িয়ে ধরে শাহানাজ বেগম শানের পিঠে হাত বুলিয়ে দেয়। শান মুচকি হেসে চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল। শাহানাজ বেগম প্রশান্তির হাসি দিল। রোজকার দিন থেকে শানকে অনেক খুশি খুশি লাগছে আজকে। ছেলেকে খুশি দেখে মনটা শান্তি লাগছে। সোহাকে পেলে হয়তো আরও বেশি খুশি হবে। গম্ভীর রূপটা বদলে যাবে শানের। শাহানাজ বেগমের ভাবনার মাঝে সালমা এসে হাজির হলো। সালমা বলল,